লোভে পাপ আর পাপে মৃত্যু। তবুও মানুষ মাঝে মাঝে এই লোভে পড়ে এমন কিছু পাপ করে যার মাসুল দিতে হয় পুরো পরিবারকে। টাকার লোভে পড়ে মানুষ যে কতটা জঘন্য কাজ করতে পারে আর তার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হয় তাই দেখানো হয়েছে আজকের এই মুভিতে। বলছিলাম 2018 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ার সেরা হরর মুভি মে দ্য ডেভিল টেক ইউ এর কথা। এক্সপ্লেন শুরু করার আগে বলি, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গল্প শুরু হয় জঙ্গলের মাঝে এক বড় বাংলো দেখিয়ে। এখানে লেসমানা নামে এই লোকটি এক মহিলাকে নিয়ে বাংলোতে প্রবেশ করে। তারা দুইজন একসাথে বাংলোর নিচে বেসমেন্টে যায় আর মহিলাটি রিচুয়ালের জন্য সব প্রস্তুত করে। অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে মাঝখানে একটা ছাগলের কাটা মাথা রাখে। এরপর মহিলাটি লেসমানাকে জিজ্ঞাসা করে, তোমাকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো কি এনেছো? উত্তরে লেসমানা একটা বাক্স তাকে দেয় যার মধ্যে কারো কাটা চুল আর বেশ কিছু টাকা রয়েছে। মহিলাটি প্রথমে কাটা চুল নিয়ে সেটার গন্ধ শুকে গিলে ফেলে আর তার পরিবর্তে নিজের মাথার চুল ছিঁড়ে 2 আঙ্গুলে পেঁচিয়ে লেসমানাকে খাইয়ে দেয়। এরপর সার্কেলের মধ্যে টাকার বান্ডিলগুলোতে আগুন লাগিয়ে ফেলে দেয় আর তারপরে লেসমানার হাত কেটে কয়েক ফোঁটা রক্ত তার মধ্যে দেয়। এরপর মন্ত্র বলতে বলতে মহিলাটি ছাগলের মাথা হাতে নিয়ে হাওয়ায় ভেসে ওঠে, যেটা দেখে লেসমানা অবাক হয়ে যায় আর তার সামনে হাঁটু গেড়ে বলে, আমি তোমার গোলাম। অর্থাৎ লেসমানা এইখানে তার আত্মাকে শয়তানের কাছে উৎসর্গ করেছিল। কিন্তু কেন, সেটা আমরা ইতিমধ্যেই জানতে পারবো। মহিলাটির মন্ত্র পড়া শেষ হলেই ঘরে টাকার বৃষ্টি হতে শুরু করে। লেসমানা একটু দেরি না করে সেই টাকাগুলো ব্যাগে ভরতে শুরু করে আর আমরা দেখি সেই মাথা কাটা ছাগলটি জীবিত হয়ে গেছে। মহিলাটি তখন বলে, বাড়ি যাও, সেখানে তোমার জন্য আরো অনেক টাকা পয়সা ধন সম্পত্তি অপেক্ষা করছে, তবে নিজের ওয়াদা ভুলে যেও না। এ কথা শুনে লেসমানা দ্রুত বাড়িতে চলে আসে আর আমাদের সেই সময়কার কয়েকটা পেপার কাটিং দেখানো হয় যে লেসমানা হঠাৎ করেই অনেক বড়লোক হয়ে গিয়েছিল। বিভিন্ন প্রপার্টি, বাংলো, বিজনেস সে কিনে নিয়েছিল। এমনকি স্ত্রী ইন্তন আত্মহত্যা করে মারা যাওয়ার পর সে তার একমাত্র মেয়েকে রেখে আরেকটা বিয়ে করে যার নাম লক্ষ্মী সুরিয়া। লক্ষ্মী সুরিয়ার 2টা মেয়ে থাকা অবস্থায় সে তাকে বিয়ে করে, কিন্তু সময়ের সাথে সাথে তার বিজনেসে লস হতে থাকে। ব্যাংকে অনেক ঋণ হয়ে যায়, ফলে তার সকল সম্পত্তি বিক্রি করে সেই ঋণ পরিশোধ করতে হয়। এখন সে সর্বশান্ত আর কঠিন রোগে আক্রান্ত। তার শরীরে প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। তার শরীর থেকে পচা গন্ধ আসে। হসপিটালে সে মৃত্যুর সাথে লড়াই করছে। তো এরপরে দেখানো হয় এলফিকে, যে লেসমানার প্রথম পক্ষের সন্তান। সে হাসপাতালে যাচ্ছিল তার বাবাকে দেখার জন্য। লিফটে ওঠার পর তার মনে হয় কে যেন তার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিকে তাকালে সে কাউকেই দেখতে পায় না। এলফি ভাবে হয়তো এটা তার মনের ভুল। হাসপাতালে লেসমানার অবস্থা খুব খারাপ, তাকে হয়তো আর বেশি দিন বাঁচানো যাবে না। এলফি হাসপাতালে এসে দেখে লক্ষ্মী তার 2 মেয়ে মায়া ও নারা সহ তার ছেলে রুবিন তার গার্লফ্রেন্ড লিলিকে নিয়ে এসেছে। এরপর তারা সবাই মিলে লেসমানাকে আইসিইউতে দেখতে যায়। এলফির সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো না, কারণ সে তার মার মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করত। তারা আইসিইউতে লেসমানাকে দেখতে যাওয়ার পর তার শরীর থেকে এতটাই বাজে দুর্গন্ধ আসছিল যে তারা সেখান থেকে তাড়াতাড়ি বের হতে বাধ্য হয়। কিন্তু এলফি সেখানেই থেকে যায়। সে তার বাবার সাথে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে লাইট নিভে যায়। তার বাবা কেন জানি ভয়ে তার হাত চেপে ধরে আর এলফি আড়ালে রহস্যময় এক মহিলাকে দেখতে পায়। এরপর বিছানায় তাকালে অদ্ভুতভাবে সে তার বাবার জায়গায় ওই মহিলাকে দেখতে পায়। মহিলাটি এলফিকে আক্রমণ করতে নেয়, কিন্তু ঠিক তখনই লাইট জ্বলে ওঠে। সে বিছানায় তার বাবাকে দেখতে পায়। এবার সে একটু শান্ত হয়, কিন্তু পরক্ষণেই তার বাবাই তাকে আক্রমণ করে। এলফি ভয়ে চিৎকার দিয়ে উঠলে বাইরের সবাই ভিতরে চলে আসে আর লেসমানা তাকে ছেড়ে তার ছেলে রুবিনের গার্লফ্রেন্ডের উপর কালো বমি করে দেয়। এরপর ঘটনা কোনো রকম সামলে সবাই বাড়ি চলে আসে। রাতে এলফি ঘুমানোর সময় তার মাকে স্বপ্নে দেখতে পায়, যে কিনা তার সামনে আত্মহত্যা করেছে, যাকে ছোট্ট এলফি বাঁচানোর চেষ্টা করছে। এই একটা স্বপ্ন এলফি প্রায় দেখত। এই দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সে একটা ফটো ফ্রেম পায়, যেটাতে তার আর তার মায়ের ছবি রয়েছে। পিছনে তাদের বাড়িটিও দেখা যায়, কিন্তু এলফি ফটো ফ্রেমটা উল্টাতেই একটা চাবি দেখতে পায়, যেটা সে ফটো ফ্রেমের পেছনে আঠা দিয়ে লাগানো ছিল। ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলে মনে সংশয় নিয়ে সে রওনা হয় তাদের আগের বাড়িতে, যে বাড়িতে তার মা মারা যাওয়ার আগে তারা থাকত।
থাকতো। বাড়িটিতে গিয়েই মনে পড়ে যায় মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তেই ইমোশনাল হয়ে যায় এলফি। সত্যি যারা মাকে হারিয়েছে তারা জানে মা কি জিনিস। এদিক ওদিক হাঁটতে হাঁটতে সে এক বন্ধ ঘর দেখতে পায়, যার দরজার উপরে অনেকগুলো কাগজের মধ্যে মন্ত্র জাতীয় কিছু লেখা আছে। ঠিক তখনই সে চেনা কয়েকজনের গলার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে শুনে উপরে গিয়ে দেখে লক্ষ্মী সহ তার বাবার দ্বিতীয় পক্ষের সবাই এখানে এসেছে। তারা এই বাড়িটি বিক্রি করার বিষয়ে কথা বলছিল। লক্ষ্মী বলে এই বাড়ি কিন্তু আমরা একা বিক্রি করতে পারবো না, যেহেতু বাড়ির লিগ্যাল দাবিদার এলফিও আছে, তাই তাকে ছাড়া কিছুই করা যাবে না। তাদের এই কথার মধ্যে এলফি সেখানে এসে উপস্থিত হয়, আর তাকে দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়। তারা এই বিষয়ে ঠান্ডা মাথায় কথা বলতে চাইলে একে অপরের সাথে ঝগড়া বেঁধে যায়, বিশেষ করে লক্ষ্মীর সাথে এলফির। এলফি বুঝতে পারে লক্ষ্মী আর তার ছেলে মেয়েরা টাকা পয়সা ছাড়া আর কিছুই বুঝতে পারে না, যে কারণে সে লক্ষ্মীকে লোভী বললে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়, আর লক্ষ্মী তাকে একটা থাপ্পড় মেরে চলে যায়। এই ঘটনার পরে লক্ষ্মীর ছেলে রুবিন এলফির কাছে এসে তার পরিবারের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চায়, কারণ সে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা একদমই পছন্দ করে না। এখানে মনে হচ্ছিল রুবিন তার বাবা মায়ের থেকে আর তার বোনদের থেকে কিছুটা আলাদা। তার নরম আচরণ আর তার পরিবারের প্রতি মায়া দেখে এলফিও তাকে ক্ষমা করে দেয়। এবার তারা সবাই আলাদা আলাদা হয়ে এই বাড়ির বিষয়ে কিছু ডকুমেন্ট খুঁজতে থাকে, যেন তাদের বাড়ি বিক্রি করতে সুবিধা হয়। মায়া আর নারা এক বন্ধ ঘরের দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু তারা খুলতে পারে না। তারা সেখান থেকে যাওয়ার পর এলফি সেখানে আসে আর তার কাছে থাকা ওই চাবিটি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খোলে না। খুলে এই ঘরের উপরে থাকা এক সিক্রেট ঘরের দরজা। সে সবার থেকে লুকিয়ে সেই চাবিটি দিয়ে দরজা খুলে ঘরের ভিতরে যায় আর দেখতে পায় মেঝেতে কালো জাদু রিলেটেড নানা রকম জিনিস পড়ে আছে। সে সেখানে তার নিজের একটা ছবিও দেখতে পায়, যেটা দেখে এলফি অনেক অবাক হয় আর সাথে সাথে খুব ভয়ও পায়। ওদিকে মায়া আর নারা সেই বন্ধ ঘরের দরজা খুলতে না পেরে রুবিন এসে সেই দরজা খুলে, আর দরজা খোলার সাথে সাথে ঘর থেকে অদৃশ্য কিছু একটা বেরিয়ে যায়। আর অন্যদিকে দেখানো হয় লেসমানা হাসপাতালে ঘুমাচ্ছিল। ঠিক তখনই তার মুখ থেকে অনেকগুলো চুল বের হয়ে তাকে পেঁচিয়ে ধরে দম বন্ধ করে মেরে ফেলে। এদিকে লক্ষ্মী আর তার দুই মেয়ে কৌতূহল বশত বেসমেন্টে যেতে চায়, কারণ তাদের মনে হচ্ছিল হয়তো তাদের বাবা এখানে কোনো টাকা পয়সা বা মূল্যবান কিছু লুকিয়ে রেখেছে। ঠিক তখনই এলফি সেখানে এসে তাদের সেই ঘরে যেতে মানা করে আর বলে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যেতে হবে। এটা শুনে লক্ষ্মী তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ঠিক তখনই তার মেয়ে নারা তার পায়ের দিকে ইশারা করে। দেখা যায় তার পায়ের কাছে একটা হাত, যেটা মুহূর্তেই তার পা চেপে ধরে আর তাকে টেনে বেসমেন্টের ভেতরে নিয়ে যায়। তারা সবাই মিলে অনেক চেষ্টা করেও লক্ষ্মীকে বাঁচাতে পারে না, তবে নারা তার মাকে বাঁচাতে চায়। তাই সে সাহস করে সেই রুমে ঢুকতেই যাবে, ঠিক তখনই লক্ষ্মী পজেস হয়ে যায়। ঠিক তখনই লক্ষ্মী পজেস অবস্থায় উল্টো তারই ওপর আক্রমণ করে বসে, যার কালো চোখ আর ভয়ঙ্কর চেহারা দেখে সবাই ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে। সে নারার উপর আক্রমণ করতে গেলে এলফি সাথে সাথে কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে ফেলে। সে নারার উপর আক্রমণ করতে গেলে এলফি সাথে সাথে কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে, ফলে সে কিছুক্ষণ থেমেছিল। তবে পরক্ষণেই সে বলে ওঠে, তোমরা কেন তোমাদের ওয়াদা রক্ষা করনি? এখন সবাইকে মরতে হবে। এই বলে সে জঙ্গলের দিকে চলে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তারা এখান থেকে বাইরে বেরোতে পারছিল না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি, সাথে সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। তাই তাদের কষ্ট করে হলেও এখানেই কিছুক্ষণ থাকতে হবে। কিন্তু মায়া হাতে প্রচুর আঘাত পেয়েছিল, তাই তাকে জরুরি ডাক্তার দেখানো প্রয়োজন। যেহেতু এলফি এখানে বড় হয়েছে, সে আশেপাশে কোথায় গেলে ডাক্তার পাওয়া যাবে সে জানে। কিন্তু বাইরে বের হয়ে তারা দেখে তাদের গাড়িটা পাংচার করে দেওয়া, আর কোনো উপায় না পেয়ে এলফি মায়াকে নিয়ে শর্টকাট রাস্তা দিয়ে এগোতে থাকে। টর্চের আলো দিয়ে এগোতে এগোতে রাস্তায় তারা দেখতে পায় নারার মা লক্ষ্মী কোনো প্রাণীকে মেরে তার কাঁচা মাংস খাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই তারা লুকিয়ে পড়ে। এলফি মায়াকে এক জায়গায় লুকিয়ে জঙ্গলের অন্য পথ খুঁজতে যায়। ঠিক তখনই মায়া তাদের বাবার ব্যাপারে পেপারে যেসব কিছু ছাপা হয়েছিল সেসবের কিছু পেপার কাটিং তার ব্যাগে দেখতে পায়, যেগুলো দেখে তার সন্দেহ হয় যে এলফি জেনে বুঝে তাদের এইখানে এনে বিপদে ফেলেছে, সেই এসব কিছু করাচ্ছে। এলফি একটু পর ফিরে আসলে মায়া তাকে এ ব্যাপারে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে।
থাকে। এলফি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে না বুঝে জঙ্গলের দিকে একাই চলে যায়। অন্যদিকে রুবেন তার গার্লফ্রেন্ডকে ফোন করে লোকেশন দেওয়ার আগেই ফোনে চার্জ শেষ হয়ে যায়। ওদিকে এলফি জঙ্গলে মায়াকে কোথাও খুঁজে না পেয়ে একাই বাংলোতে ফিরে আসে। এলফি রুবেনকে সবটা জানালে রুবেন প্রথমে তার কথা বিশ্বাসই করে না। এক পর্যায়ে এলফি তাকে বোঝাতে সক্ষম হয় আর তাকে ওই সিক্রেট রুমে থাকা কালো জাদুর সকল সামগ্রী ও তার সাথে তার নিজের ছবি সেখানে থাকার পুরো ব্যাপারটাই তাকে জানায়। এরপর তারা দুইজন মিলে ওই সিক্রেট রুমটিতে যায়, যেখানে একটা ডায়েরির মধ্যে এলফির মার ছবি সহ অদ্ভুত কিছু ছবি আঁকা ছিল। আর এই মহিলাটির আঁকা ছবি দেখে সে চিনতে পারে যে এই মহিলাকে সে হাসপাতালে দেখেছিল। এরপর সেখানে আরো কয়েকটা বই ঘাটলে একটা বিশেষ বই পায়, যেখানে ব্ল্যাক ম্যাজিক করার সকল নিয়ম কানুন সহ ওই মহিলার ব্যাপারে বিশেষ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আসলে ওই মহিলাটি হলো একজন শয়তানের পূজারী, যে কিনা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শয়তানের সাথে চুক্তি করে আর কিছু ক্ষমতা লাভ করেছিল। তবে রুবেন বুঝতে পারে না যে এসব ব্ল্যাক ম্যাজিকের সাথে তার বাবার কি সম্পর্ক। তখন এলফি বলে, আমাদের বাবা যখন আমি ছোট ছিলাম, আমার একটু একটু মনে আছে, তখন আমাদের আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না, এমনকি বাবা মার চিকিৎসাও করাতে পারছিল না। কিন্তু হঠাৎ করে বাবার কাছে এত টাকা কিভাবে আসলো তার কোনো সোর্স কারো জানা নেই। এলফির এই কথার পর সমস্ত সন্দেহ ব্ল্যাক ম্যাজিকের উপরে যায়, যে হয়তো বাবা শয়তানের পূজা করে ধনী হয়েছিল, যার পাপের ফল পুরো পরিবারকে দিতে হচ্ছে। অন্যদিকে মায়া জঙ্গলে রাস্তা ভুলে গিয়েছিল, কিন্তু হঠাৎ সে তার মাকে দেখতে পায় যে তাকে ডাকছে। সে মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগোতে থাকে। ঠিক তখনই তার মায়ের ভিতরে থাকা শয়তান জেগে ওঠে আর তার কণ্ঠস্বর পাল্টে যায়। সে মায়ার উপর আক্রমণ করতে গেলেই মায়া বাধ্য হয়ে তার মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলে, অর্থাৎ সে এখানে তার মাকেই মেরে ফেলে। ওইদিকে নারা যখন অন্য ঘরে একটু রেস্ট নিচ্ছিল, ঠিক তখনই কেবিনেট থেকে সে কার যেন কান্নার আওয়াজ শুনতে পায়। তবে আলমারি খুলতে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু ফিরে এসে আবার শুয়ে পড়লেই বিছানা পুরোটা নড়তে শুরু করে। তার চিৎকার শুনে রুবেন আর এলফি ঘরে এলে দেখতে পায় খাটের নিচে সেই মহিলাটির আত্মা। এলফি মায়াকে বাঁচানোর চেষ্টা করলে আত্মাটি তার হাত চেপে ধরে, আর রুবেন তখনই বিছানা সরালে সে আত্মাটি উধাও হয়ে যায়। তৎক্ষণাৎ এলফি একটি ভিশন দেখতে পায়, যেখানে সে শুয়েছিল আর তার মাকে কোনো একটা অদৃশ্য শক্তি বেলকনে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতে নেয়। ঠিক তখনই এলফি তার মাকে বাঁচানোর চেষ্টা করে। তখন এলফি খেয়াল করে এক প্রেতাত্মা তার মায়ের পা ধরে রয়েছে। তার মা তার হাত ধরে বাঁচার চেষ্টা করলে এলফির হাতে 3টা নখের দাগ বসে যায়, যেটা এখনো বড় হওয়ার পরও তার হাতে রয়েছে। অন্যদিকে রুবেনের গার্লফ্রেন্ড লিলি জঙ্গলের রাস্তা দিয়ে যখন এখানে আসছিল, তখন তার পথ আটকায় মায়া। সে কেমন যেন অদ্ভুত ভাবে কথা বলছিল আর তাকে গাড়ির দরজাটা খোলার জন্য রিকোয়েস্ট করছিল। লিলি তখনই লুকিং গ্লাসে লক্ষ্য করে মায়া হাতে হাতুড়ি নিয়ে পেছনে লুকিয়ে রেখেছে। তার এরকম অবস্থা দেখে মায়া বলে, তুমি আমার কথা বিশ্বাস না করলে রুবেনকে ফোন করে জেনে নাও। লিলি তখন অন্য পাশ হয়ে যখনই রুবেনকে ফোন করতে যাবে, মায়া সেই সুযোগে তাকে মেরে ফেলে। এরপর মায়া বাংলোতে ফিরে আসে আর কোনো একটা আওয়াজ শুনে বেসমেন্টে সেই সিক্রেট ঘরটাতে যায়, যেখানে মুভির শুরুতে সেই কালো জাদুর গোল সার্কেলটাকে দেখতে পেয়েছিলাম, যার পাশে 5টা ছোট ছোট পুতুল রয়েছে। মূলত এই 5টা পুতুল মায়ার পরিবারকে, অর্থাৎ লেসমানার পরিবারকে রিপ্রেজেন্ট করছিল। ঠিক তখনই মায়ার পেছনে ওই প্রেতাত্মা এসে বলে, আমি তোমার মা, তাই আমি যা করব তুমি শুধু দেখে যাও। ওইদিকে এলফি আবার তার মার ভিশন দেখতে পায়, কিন্তু পরক্ষণে সে বুঝে যায় এটা তার মা নয়, এটা সেই ভয়ঙ্কর প্রেতাত্মা। ঠিক তখনই তার মায়ের রূপে থাকা সেই আত্মাটি মুখ চিরে বেরিয়ে আসে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে ইউটিউবের কিছু পলিসির জন্য দেখাতে পারছি না, আপনারা চাইলে মুভিটিতে দেখে নিতে পারেন। ঠিক তখনই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে সামনে মায়াকে দেখতে পায়, অর্থাৎ ওই ভয়ঙ্কর মহিলার প্রেতাত্মা সবার ইমোশনাল দিকটা জানে আর সেভাবেই সবাইকে এক এক করে পজেস করার চেষ্টা করছে। এলফি তখন রুবেনকে বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। ঠিক তখন
তখনই তারা খেয়াল করে তাদের হাত আর নাড়ার হাত সহ সবার হাত লাল হয়ে যাচ্ছে। তার মানে কি এর পরে টার্গেট তারা হতে চলেছে। তখনই মায়া জোরে জোরে অট্টহাসি দিয়ে বলতে থাকে সে তোমাদের এখান থেকে বেঁচে ফিরতে দিবে না। এটা বলা মাত্রই মায়া পুরোপুরি পজেস হয়ে যায়। আর তারা বাইরে তাকালে লক্ষ্য করে সেই আত্মাটির বড় ছায়া জানালার উপরে এসে পড়েছে। ভয়ে তারা বাইরে পালানোর চেষ্টা করলে দেখে প্রতিটা দরজাই বাইরে থেকে লাগানো। ভয়ে রুবেন অন্য রুমে পালালে সেখানেও মায়াকে দেখতে পায়। সে যেই রুমে যায় অথবা যেখানেই যায় সেখানে মায়াকে দেখতে পায় পজেস অবস্থায়। মায়ার ভেতরে থাকা শয়তানটি বলে ওঠে আমার শুধু এলফি আর নারাকে প্রয়োজন, তুমি আমাকে মা বলে মেনে নাও। এই বলে তাকে আদর করে। রুবেন তাকে মেরে পালানোর চেষ্টা করে। তবে একটু পর আমরা খেয়াল করলে দেখতে পাই ওই 5টা পুতুলের মধ্যে একটা পুতুল মায়ার হাতে। কিন্তু অদ্ভুতভাবে মায়া সেই পুতুলের হাত ভাঙলে বাস্তব জীবনে রুবেনেরও হাত ভেঙে যায়। ভয়ে সে পালাতে গেলে মায়া সেই পুতুলের সাহায্যে তার পাটাও ভেঙে দেয়। এই ভয়াবহ অবস্থা দেখে রুবেন দ্রুত এলফি আর নারাকে পালিয়ে যেতে বলে। ঠিক তখনই মায়া সেই পুতুলের মাথাটা ছিঁড়ে ফেলে আর সাথে সাথে রুবেনের মাথাটাও ঘাট থেকে আলাদা হয়ে যায়। চোখের সামনে এসব দেখে এলফি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর মায়া এই সুযোগে তার পুতুলটাকেও ছুঁড়ে মারে, যার কারণে বাস্তবেও এলফি ছিটকে পড়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। অর্থাৎ এখানে সবারই একটা করে পুতুল আছে। বেশ কিছুক্ষণ পর এলফির জ্ঞান ফিরলে সে অতীতের কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে ওই মহিলাটি কালো জাদুর রিচুয়াল করছিল, যার সামনে ছিল লেসমানা। ওই মহিলাটি লেসমানাকে দেখা মাত্রই বলে তোমাকে যে তোমার মেয়ে এলফির চুল আনতে বলেছিলাম তা কি তুমি এনেছো? লেসমানা উত্তরে হ্যাঁ বলে তার হাতে কাটা চুল তুলে দেয়। তবে ওই মহিলাটি চুলের গন্ধ শুকে বুঝে যায় এটা এলফির চুল না। তখন মহিলাটি রেগে গিয়ে বলে তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছো। তুমি কি জানো ব্ল্যাক ম্যাজিকে যদি কোনো ভুল হয় তাহলে আমরা সবাই মারা পড়বো। কথা ছিল প্রথম ব্ল্যাক ম্যাজিক করার পরে তোমার আপন কেউ অথবা তোমার কাছের কাউকে শয়তানের কাছে উৎসর্গ করতে হবে। সেই কথা অনুযায়ী তোমাকে আমি তোমার মেয়ে এলফির চুল আনতে বলেছিলাম, কিন্তু তুমি আমাকে অন্য একজনের চুল এনে দিয়েছো। যদি এই চুল দিয়ে আমি রিচুয়াল পালন করতাম তাহলে আমরা সবাই মারা যেতাম, তারা আমাদের ছাড়তো না। এখন তাড়াতাড়ি গিয়ে তোমার মেয়ের চুল নিয়ে আসো। কথা বলা শেষ করতে না করতেই লেসমানা একটা চাকু তার বুকে গেঁথে দেয়। কিন্তু ওই মহিলাটি মারা যাওয়ার আগে লেসমানার চুল ছিঁড়ে গিলে ফেলে আর বলে তোর বংশের সবাইকে আমি শেষ করে দেব। এরপর সেই মহিলা মারা যাওয়ার পর লেসমানা তাকে সেখানেই পুঁতে রাখে। মূলত লেসমানা শর্টকাটে বড়লোক হওয়ার জন্য এই মহিলার মাধ্যমে শয়তানের সাথে চুক্তি করেছিল, যার প্রথম রিচুয়ালে একজনকে উৎসর্গ করতে হয়। সেই জায়গায় লেসমানা তার প্রথম স্ত্রী ইনতনকে উৎসর্গ করেছিল। তার বেশ কিছু বছর পর নিয়ম অনুযায়ী আরেকটা রিচুয়াল করতে হয়, যেখানে খুব কাছের একজনকে অথবা প্রিয় একজনকে আবার শয়তানের কাছে উৎসর্গ করতে হয়। তাই এবার ওই মহিলাটি তার নিজের মেয়ে এলফির চুল আনতে বলেছিল, কিন্তু লেসমানা তার মেয়েকে বাঁচানোর জন্য অন্য একজনের চুল এনেছিল, যেটা শুকে মহিলাটি বুঝে গিয়েছিল এটা এলফির চুল না। এটা ধরতে পারায় লেসমানা তাকে মেরে ফেলে। লেসমানা ভাবে হয়তো তাকে মারলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু সে মারা যাওয়ার আগে লেসমানার চুল খেয়ে অভিশাপ দিয়ে দিয়েছিল, যার ফলে প্রথমে সে আর তারপর তার স্ত্রী এরপর তার মেয়ে সহ একে একে সবাই এর ফল ভোগ করছে। এরপর ঘটনা বর্তমানে আসে। এলফি দেখতে পায় মায়া তার সামনে একটা পুতুল হাতে দাঁড়িয়ে আছে। সে এরপর নানা রকম ভাবে সেই পুতুলটির মাধ্যমে এলফির ওপর অত্যাচার করতে থাকে। এর মাঝেই এলফি খেয়াল করে মায়ার গলায়ও একটা পুতুল ঝোলানো আছে, অর্থাৎ সবার মতো তারও একটা পুতুল রয়েছে। তাই কোনোভাবে যদি ওই পুতুলটাকে নিয়ে নেওয়া যায় তাহলে হয়তো এই থেকে মুক্তি পাওয়া যাবে। তাই এরপর এলফি নানা রকম ভাবে ওই আত্মাকে রাগাতে থাকে। তার এইসব কাজেও লেগে যায়। সে খুব কৌশলের সাথে তার পুতুলটা ছিঁড়ে নেয় আর সেটা আগুন লাগিয়ে দেয়। সাথে সাথে মায়ার শরীরে আগুন লেগে যায়। এদিকে এলফি নারাকে নিয়ে এই ঘর থেকে বের হতেই যাবে, ঠিক তখনই ওই প্রেতাত্মা দরজার সামনে এসে দরজা লাগিয়ে দেয়। এলফি বুঝতে পারে এই মহিলা তাদের এখান থেকে কোথাও যেতে দিবে না। তাই এখন একটাই উপায়, এই মহিলার লাশ খুঁজে বের করে তার পেটে থেকে তার বাবার চুল বের করে তা জ্বালিয়ে দিতে হবে, তবেই এই অভিশাপ কেটে যাবে। তারা তৎক্ষণাৎ সেই মহিলার লাশ খোঁজা শুরু করে। লাশ পেয়ে গেলে তার পেটে থেকে এলফি তার বাবার মাথার একগুচ্ছ চুল পেয়ে যায় আর তৎক্ষণাৎ সেটা জ্বালিয়ে দেয়। ফলে তাদের বংশের উপর থেকে সকল অভিশাপ কেটে যায়। এরপর
এলফি নারাকে নিয়ে চলে যেতেই যাবে, হঠাৎ করে সে ওই মহিলার কবরে পড়ে যায় আর অনেকগুলো চুল তাকে পেঁচিয়ে ধরে। সে অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই পারছিল না। তখন সে হাতের কাছে সেই চাকুটি পায় যেটা দিয়ে তার বাবা এই মহিলাটিকে খুন করেছিল। সেটা দিয়ে সেই চুলগুলো কেটে কোনো মতে বেঁচে উঠতেই যাবে, ঠিক তখনই কবরে পানি উঠতে শুরু করে। এরপর নারা উপর থেকে হাত বাড়ালে এলফি কোনো মতে সেই হাতের সাহায্যে উপরে উঠে আসে আর অবশেষে দুজনে এই বাংলো থেকে বেরোতে সক্ষম হয়। এই উজ্জ্বল সকালে তাদের নতুন জীবন শুরু হয় আর মুভিটা এখানে শেষ হয়। তো এখন বলে রাখি, রিসেন্টলি এই মুভির সেকেন্ড পার্ট রিলিজ হয়েছে, যেটাতে এই গল্পের অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে। যদি আপনারা এই মুভির সেকেন্ড পার্ট দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই সেকেন্ড পার্ট এক্সপ্লেন করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, হাজির হব নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।